ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে আমরা শুরু করি। নাম্বার 1 যেটা বলছি সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথডটা আমরা করব। সো ইনডিরেক্ট মেথডে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা খেয়াল করি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নেট প্রফিট, depreciation, loss of sale of its equipment, increase in account receivables, increase in account payables, increase in accrued expenses, decrease in unearned income, sale of fixed asset, cash dividend paid. What is the net cash flow from operating activities? সো আমাদেরকে কোয়েশ্চেন করেছে অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা সে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো কত, এটা আমাদেরকে কোয়েশ্চেন করেছে। তাহলে আমরা একটা একটা করে সলভ করি। সো প্রথমে নেট প্রফিট, হ্যাঁ আমরা জানি যেটা নেট প্রফিট সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো, তাহলে সেটাকে আমরা কি করব, প্লাস করব। ডেপ্রিসিয়েশন আগে আমরা মাইনাস করেছিলাম, কিন্তু এখন ডেপ্রিসিয়েশনটাকে কি করতে হবে, প্লাস করতে হবে। ডেপ্রিসিয়েশনটা আমরা প্লাস করব। লস অফ সেল অফিস ইকুইপমেন্ট, লস অফ সেল অফিস ইকুইপমেন্ট যেটা, সেই লস অফ সেল অফিস ইকুইপমেন্টটা হচ্ছে আগে লসটা আমরা নেট প্রফিটটাকে মাইনাস করছিলাম, কিন্তু এখন লসটাকে আমরা এখন কি করব, সেটা প্লাস করব। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবলস, সো আমরা জানি সেটা হচ্ছে যেটা আমাদের কারেন্ট অ্যাসেট, সেই কারেন্ট অ্যাসেটের সাথে আমাদের ক্যাশের রিলেশন হচ্ছে রিভার্স, আর কারেন্ট লায়াবিলিটির সাথে ক্যাশের রিলেশন হচ্ছে পজিটিভ রিলেশন। সো কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, ক্যাশ ডিক্রিজ হবে। কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয়, ক্যাশ ইনক্রিজ হবে। কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ হয়, ক্যাশও ইনক্রিজ হবে। কারেন্ট লায়াবিলিটি যদি ডিক্রিজ হয়, ক্যাশও ডিক্রিজ হবে। সো ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, সো অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল যদি ইনক্রিজ হয়, আমাদের ক্যাশ কী হবে, ক্যাশ ডিক্রিজ হবে। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়েবল, আমরা জানি অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে আমাদের জন্য কারেন্ট লায়াবিলিটি। সো কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ হয়, আমাদের ক্যাশ কী হবে, ক্যাশ ইনক্রিজ হবে। ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্সেস, ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্সেস। সো অ্যাক্রুড এক্সপেন্সেস কত, 5000, এটা আমাদের জন্য একটা কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ হয়, আমাদের ক্যাশও কী হবে, ক্যাশও আমাদের ইনক্রিজ হবে। ডিক্রিজ ইন আনআর্নড ইনকাম, আনআর্নড ইনকাম হচ্ছে একটি আমাদের কারেন্ট লায়াবিলিটি। সো কারেন্ট লায়াবিলিটি যদি ডিক্রিজ হয়, আমাদের ক্যাশও কী হবে, ক্যাশও ডিক্রিজ হবে। সেল অফ ফিক্সড অ্যাসেট, সো সেল অফ ফিক্সড অ্যাসেট যেটা, সে সেল অফ ফিক্সড অ্যাসেটটা হচ্ছে আমাদের জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো এটা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে না। ক্যাশ ডিভিডেন্ড পেইড, ক্যাশ ডিভিডেন্ড পেইডের কথা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জন্য একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো যেহেতু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তাহলে সেটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে না। সো এগুলো প্লাস মাইনাস করলে যদি প্লাসের ফিগার বড় হয় তাহলে ইনফ্লো, আর যদি মাইনাসের ফিগার বড় হয় তাহলে হচ্ছে আউটফ্লো। সো এখানে আমরা যখন ক্যালকুলেশন করব, তখন এখানে দেখা যাবে কি আমাদের প্লাসের ফিগারটা বড় হবে। প্লাসের ফিগার যদি বড় হয়, আমাদের ক্যাশ ইনফ্লো হবে 6,04,000। ক্লিয়ার? আমরা যখন প্লাস মাইনাস করব, প্লাসের ফিগার বড় হবে, প্লাসের ফিগার বড় হলে 6,04,000। ওকে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনের মধ্যে চলে আসি। আমাদেরকে লাস্ট লাইনটা আমরা একটু খেয়াল করি। লাস্ট লাইনটা আমাদেরকে কি বলেছে, লাস্ট লাইনটা আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আবার আমাদেরকে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কোয়েশ্চেন করেছে। এবং আমরা কিন্তু ইনডিরেক্ট মেথডে আমরা ম্যাথগুলো করছি। প্রথমে নেট প্রফিট, নেট প্রফিট আমাদের ক্যাশকে ইনক্রিজ করে, প্লাস এখানে প্লাস বলার সময় ইনকাম ট্যাক্স 20% মাইনাস করতে হবে। নেট প্রফিট দেওয়া আছে 1 লাখ, ইনকাম ট্যাক্স দেওয়া আছে 20%। ইনকাম ট্যাক্স 20% টু বি লিভিড, ওকে, তার মানে চার্জ করতে হবে। সো 20% আমরা মাইনাস করি, 1 লাখ থেকে 20% যদি চলে যায় তাহলে 80,000। সো আমরা কিন্তু প্লাস করার সময় কত প্লাস করব, 80,000 প্লাস করব। ওকে, ব্যাড ডেট ইনকার্ড, সো ব্যাড ডেট একটা হচ্ছে আমাদের জন্য নন ক্যাশ ট্রানজ্যাকশন, কিন্তু সেটা আমরা নেট প্রফিট থেকে আগে মাইনাস করছিলাম, কিন্তু এখন সেটা নেট প্রফিটের সাথে কি করতে হবে, প্লাস করতে হবে।
এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন আগে আমরা নেট প্রফিটটাকে মাইনাস করছিলাম, এটা একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, নেট প্রফিটটাকে মাইনাস করছিলাম, বাট এখন সেটা কি করতে হবে, প্লাস করতে হবে। এরপর হচ্ছে কোয়েল মাইন ডিপ্লেশন। সো কোয়েল মাইন ডিপ্লেশনটা আমরা একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, আগে আমরা নেট প্রফিটটাকে মাইনাস করছিলাম, কিন্তু এখন সেটা নেট প্রফিটের সাথে কি করতে হবে, প্লাস করতে হবে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। সো আমরা জানি কারেন্ট অ্যাসেটের সাথে নেগেটিভ রিলেশনশিপ আর কারেন্ট লায়াবিলিটির সাথে পজিটিভ রিলেশনশিপ। সো যদি জিনিসটাকে আমরা যদি এভাবে করে বলতে চাই, ওকে, ওকে, তাহলে জিনিসটাকে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বিষয়টা একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমাদের যদি কারেন্ট অ্যাসেট যদি আমাদের ইনক্রিজ হয়, তখন আমরা অপারেটিং অ্যাক্টিভিটি যেটা সেখানে আমরা মাইনাস করব। আর যদি কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটি যেটা সেখানে আমরা প্লাস করব। এরপর হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। সো কারেন্ট লায়াবিলিটি যেটা, সে কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে খেয়াল করতে হবে, যদি আমাদের কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ হয় তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস যদি ইনডিরেক্ট মেথড সেখানে আমরা প্লাস করব, আর কারেন্ট লায়াবিলিটি যদি ডিক্রিজ হয় যেটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি সেখানে আমরা কি করব, মাইনাস করব। তার মানে কারেন্ট অ্যাসেটের সাথে কোন ধরনের রিলেশনশিপ, নেগেটিভ, আর কারেন্ট লায়াবিলিটির সাথে কোন ধরনের রিলেশনশিপ, পজিটিভ। ওকে, সো আমরা যদি আমাদের কোয়েশ্চেনে চলে আসি, হ্যাঁ এই জায়গায় যদি আমরা চলে আসি তাহলে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, সো এখন যদি বলা হয় ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, সো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, তাহলে আমাদের ক্যাশ কি হবে, ক্যাশ ডিক্রিজ হবে। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের ক্যাশ কি হবে, ক্যাশ ইনক্রিজ হবে। সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। সো সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা এখানের মধ্যে আসবে না। সো এগুলো প্লাস মাইনাস করলে আমরা আমাদের আনসারটা পাবো। আর যেহেতু এখানে প্লাসের ফিগার বড় হলে সেটা ইনফ্লো হবে, আর যদি প্লাস মাইনাস করে যদি মাইনাসের ফিগারটা বড় হয় তখন সেটা আউটফ্লো হবে। ওকে, আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। তারপরে কোয়েশ্চেনটা বলছে যে নেট প্রফিট, আমাদেরকে লাস্ট কোয়েশ্চেনটা করেছে ফাইন্ড আউট দ্য নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আবার আমাদেরকে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লোটা আমাদের কোয়েশ্চেন করেছে। সো নেট প্রফিট আফটার ট্যাক্স, সো এটা আমাদের জন্য অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে সেটা আমরা কি করব, প্লাস করব। নেট প্রফিট টাকা আমরা ক্যাশ টাকা ধরবো, সেটা আমরা ক্যাশ টাকা ইনক্রিজ হবে ধরবো, সো প্লাস করব। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ডেপ্রিসিয়েশন আগে নেট প্রফিটটাকে আমরা মাইনাস করেছিলাম, কিন্তু সেটা এখন আমরা কি করব, সেটা আমরা এখন প্লাস করব, ডেপ্রিসিয়েশনটা প্লাস করব। ব্যাড ডেটস, সো ব্যাড ডেটসটা আগে আমরা মাইনাস করেছিলাম, কিন্তু এখন সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা প্লাস করব। লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট, লস যেটা, সেই লসটা আগে আমরা নেট প্রফিটটাকে মাইনাস করছিলাম, কিন্তু এখন নেট প্রফিটের সাথে সেটা আমরা কি করব, প্লাস করব। এরপর হচ্ছে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবলস হচ্ছে একটা আমাদের জন্য কারেন্ট অ্যাসেটের সাথে নেগেটিভ রিলেশনশিপ। অ্যাকাউন্ট রিসিভেবল যদি ইনক্রিজ হয় আমাদের ক্যাশ কি হবে, ক্যাশ ডিক্রিজ হবে, মাইনাস করব। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়েবল, সো অ্যাকাউন্ট পেয়েবল যদি ইনক্রিজ হয়, অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে আমাদের জন্য কারেন্ট লায়াবিলিটির সাথে পজিটিভ রিলেশনশিপ। কারেন্ট লায়াবিলিটি যদি ইনক্রিজ হয় আমাদের ক্যাশও কি হবে, ক্যাশও ইনক্রিজ হয়। ডিক্রিজ ইন নোটস রিসিভেবল হচ্ছে কারেন্ট লায়াবিলিটি যদি ডিক্রিজ হয় আমাদের ক্যাশও কি হবে, ক্যাশও ডিক্রিজ হবে। ডিক্রিজ ইন অ্যাডভান্স স্যালারি হচ্ছে আমাদের জন্য, অ্যাডভান্স স্যালারি হচ্ছে কারেন্ট অ্যাসেট, সো কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় নেগেটিভ রিলেশনশিপ, তাহলে আমাদের ক্যাশ কি হবে, প্লাস হবে।
কারেন্ট অ্যাসেটের সাথে নেগেটিভ রিলেশনশিপ। ইনক্রিজ ইন ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে আমাদের জন্য কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় আমাদের ক্যাশ কি হবে, ক্যাশ ডিক্রিজ হবে। সেল অফ মেশিনারি, সো সেল অফ মেশিনারি যেটা, সে সেল অফ মেশিনারি হচ্ছে আমাদের জন্য একটা কোন ধরনের অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে না। সো আমরা যখন প্লাস মাইনাস করবো তো এখানে দেখা যাচ্ছে এখানে মাইনাসের ফিগারটা বড় হবে, এখানে মাইনাসের ফিগারটা বড় হবে। মাইনাসের ফিগার যদি বড় হয়, মাইনাসের ফিগারগুলো থেকে প্লাসের ফিগার বাদ দেওয়ার পর আমাদের সেটা হবে আউটফ্লো। মাইনাসের ফিগার বড় যদি হয় তখন সেটা আমাদের জন্য কি হবে, আউটফ্লো হবে। ওকে, আমরা দেন তারপরে কোয়েশ্চেনের মধ্যে আসি। তারপরে কোয়েশ্চেনটা যদি আমরা খেয়াল করি সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন করছে যে ইন 2025 current asset and liabilities details, cash in hand, account receivables, note receivable, accounts payable, accrued expenses in 2026, cash in hand, account receivables, note receivable, accounts payable. If net profit for 2026 30,000, what is the net cash flow from operating activities? আমাদেরকে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লোটা আমাদেরকে কোয়েশ্চেন করেছে। সো আমরা জানি প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নেট প্রফিটটা লিখতে হবে। নেট প্রফিট, সো নেট প্রফিট আমাদেরকে দেওয়া আছে কত, নেট প্রফিট দেওয়া আছে 30,000। সো এখানে যেটা ক্যাশ দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড যেটা দেওয়া আছে এটাকে আমরা কনসিডার করব না, কারণ এখানে যে ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে এগুলো হচ্ছে অপেনিং ক্যাশ ইন হ্যান্ড, ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড। এটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা সেটা কনসিডার করব না, এটা টোটালি আলাদা একটা সাবজেক্ট ম্যাটার। এরপরে ক্যাশ ছাড়া বাকি যে ইয়াগুলো আছে, ক্যাশ ছাড়া বাকি যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিগুলো আছে এগুলো আমরা এখানে কনসিডার করব। সো প্রথমে এখানে দেখা যাচ্ছে আমাদের যে ইয়াটা আমাদের যেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল প্রথমে ছিল কত, প্রথমে ছিল 20,000, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল কত হয়েছে 15,000। সো অ্যাকাউন্ট রিসিভেবল কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে, কত 5,000 ডিক্রিজ হয়েছে। আর অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডিক্রিজ হয়, তাহলে আমাদের ক্যাশ কি হবে, ক্যাশ ইনক্রিজ হবে। ক্যাশ কত ইনক্রিজ হবে, 5,000। আমরা এরপরে খেয়াল করি নোটস রিসিভেবল প্রথমে 30,000, তারপরে নোটস রিসিভেবল হচ্ছে 20,000। সো নোটস রিসিভেবল কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে। সো ডিক্রিজ হলে আমাদের ক্যাশ কি হবে, ক্যাশ ইনক্রিজ হবে। সো নোটস রিসিভেবল ডিক্রিজ হয়েছে কত, 10,000 ডিক্রিজ হলে আমাদের ক্যাশ ইনক্রিজ হবে। অ্যাকাউন্টস পেয়েবল ছিল প্রথমে 10,000, তারপর অ্যাকাউন্টস পেয়েবল হয়ে গেল 6,000। সো অ্যাকাউন্টস পেয়েবল কি ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে। সো ডিক্রিজ হলে আমরা জানি কারেন্ট লায়াবিলিটির সাথে পজিটিভ রিলেশনশিপ। অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়েছে মানে আমাদের ক্যাশও কি হবে, ক্যাশও ডিক্রিজ হবে। সো অ্যাপি ডিক্রিজ হলে আমাদের ক্যাশও ডিক্রিজ হবে কত টাকা, 5,000 টাকা আমরা মাইনাস করে দিব। এরপরে বলছে accrued expense ফার্স্টে ছিল 6,000, accrued expense সেটা নেক্সট আর নাই মানে আমরা টাকাটা পে করে দিয়েছি, টাকাটা পে করে দেওয়ার কারণে আর কোনো ব্যালেন্স নাই, তা আমরা ডিক্রিজ হয়ে গিয়েছে। প্রথমে 6,000 ছিল, টাকাটা পে করে দিয়েছি, সো ডিক্রিজ হয়ে গিয়েছে। সো accrued expense সেটা হচ্ছে একটা কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ হয়েছে। কারেন্ট লায়াবিলিটি যদি ডিক্রিজ হয় তাহলে আমাদের ক্যাশও ডিক্রিজ হবে কত, 6,000। সো আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা একটু চেক করি, সেটা হচ্ছে আমাদেরকে নেট প্রফিট দেওয়া আছে 30,000, সো 30,000 টাকা আমরা লিখলাম। এরপরে তারপরে হচ্ছিল অ্যাকাউন্ট রিসিভেবল প্রথমে ছিল 20,000, এরপর অ্যাকাউন্ট রিসিভেবলটা ডিক্রিজ হয়েছে 5,000। তো অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হলে ক্যাশ কি হবে, ক্যাশ ইনক্রিজ হবে। তো আমরা সেটাকে প্লাস করেছি।
আমরা সেটাকে কী করেছি প্লাস করেছি। এরপরে হচ্ছে নোটস রিসিভেবল। নোটস রিসিভেবল এখানে হচ্ছে 30,000 আর এরপরে নোটস রিসিভেবল হয়ে গেছে এখানে 20,000। সো নোট রিসিভেবল ডিক্রিজ হয়েছে। নোটস রিসিভেবল ডিক্রিজ হলে ক্যাশ ইনক্রিজ হবে, তাহলে প্লাস নোটস রিসিভেবল ডিক্রিজ কত 10,000। অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল প্রথমে 10,000 ছিল, তারপরে অ্যাকাউন্টস পেবল 6,000 হয়ে গিয়েছে। সো অ্যাকাউন্ট পেবল যে 6,000 হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের 4,000 টাকা আমাদের কি হলো 4,000 টাকা ডিক্রিজ হলো। সো আমরা এখানে লিখলো 4,000, এই জায়গায় আমরা লিখবো 4,000, হ্যাঁ 4,000। এরপর অ্যাডভার্টাইজমেন্ট ডিক্রিজ হয়েছে, সো আমরা সেটা প্লাস মাইনাস করেছি। আমরা যখন প্লাস মাইনাস করবো তাহলে আমরা এখানে পাবো কত, আমরা এখানে পাবো 35,000। সো আমাদের আনসার কত হবে, আমাদের আনসার হবে 35,000। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেনটা আমাদেরকে বলেছে কি, আমাদেরকে বলেছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে আমাদেরকে কোয়েশ্চেন করেছে। সো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে যেগুলো আসবে সেগুলো আমরা এখানে কনসিডার করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ইনক্রিজ ইন পেয়েবলস। ইনক্রিজ ইন পেয়েবলস আমরা জানি সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। সো এটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ, এটা হচ্ছে ও প্লাস। ও প্লাস মানে আমি ও দিয়ে অপারেটিং বোঝাচ্ছি, ও প্লাস। অ্যামোর্টাইজেশন অফ ইনট্যানজিবল অ্যাসেট, অ্যামোর্টাইজেশন অফ ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে অ্যামোর্টাইজেশন অফ ইনট্যানজিবল অ্যাসেট যেটা, সেটা আগে আমরা নেট প্রফিটটাকে মাইনাস করেছিলাম, এখন সেটা কি করতে হবে, প্লাস করতে হবে, ও প্লাস। পারচেস অফ ফার্নিচার, হ্যাঁ পারচেস অফ ফার্নিচার। সো পারচেস অফ ফার্নিচার যেটা, সেটা হচ্ছে একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যেহেতু, সেটা আমরা কি করব, পারচেস করলে আমরা যদি ফার্নিচার যদি পারচেস করি আমাদের ক্যাশ টাকা চলে যাবে, তাহলে কি হবে আই মাইনাস। সেল অফ কম্পিউটার, আমরা যদি কম্পিউটার যদি সেল করি তাহলে আমাদের টাকা আসবে, সো আই প্লাস, আই প্লাস। পারচেস অফ এসিআই ফার্নিচার্স, এসিআই কোম্পানির শেয়ার, আমরা যদি এসিআই আরেকটা কোম্পানির শেয়ার যদি পারচেস করি আমাদের টাকা চলে যাবে, সো সেটা হবে আই মাইনাস। তারপর হচ্ছে পারচেস অফ ট্রাস্ট ব্যাংক বন্ডস। ট্রাস্ট ব্যাংকের বন্ড যদি আমরা পারচেস করি আমাদের ক্যাশ টাকা চলে যাবে, তাহলে কি হবে আই মাইনাস। ইস্যুড বন্ড, বন্ড যদি আমরা ইস্যু করি সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সো এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা হবে এফ প্লাস। সো আমাদেরকে কিন্তু কোয়েশ্চেনে কি করেছে, আমাদের কোয়েশ্চেনে বলেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে আমরা অনলি আই প্লাস যেগুলো, আই মাইনাস যেগুলো, সেগুলো আমরা এখানে কনসিডার করব। সো এখানে আই প্লাস আই মাইনাস, যদি এখানে প্লাসের ফিগার বড় হয় তাহলে ইনফ্লো হবে, আর মাইনাসের ফিগার বড় হলে আউটফ্লো হবে। সো এখানে মাইনাসের ফিগারগুলো বড়, সো মাইনাসের ফিগার থেকে যখন প্লাসের ফিগারটা যখন বাদ দিব, সো আমাদের আউটফ্লো হবে। আমাদের আউটফ্লো হবে কত, 2,40,000 টাকা আমাদের আউটফ্লো হবে। আমরা এরপরে কোয়েশ্চেনে আসি। তারপরে কোয়েশ্চেন লাস্টে কি বলেছে, তারপরে কোয়েশ্চেন লাস্টও আমাদেরকে বলেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা আমাদেরকে বলেছে। সো আমরা শুরু করি। প্রথমে পারচেস অফ ফার্নিচার। সো আমরা জানি পারচেস অফ ফার্নিচার যেটা, সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো পারচেস অফ ফার্নিচার, ফার্নিচার পারচেস করার টাকা চলে যাবে, সো আই মাইনাস। সেল অফ মেশিনারি, আমরা যদি মেশিনারি যদি সেল করি আমাদের ক্যাশ টাকা আসবে, ক্যাশ টাকা আসলে আই প্লাস। পারচেস অফ ব্র্যান্ড নেম, আমরা যদি একটা ইনট্যানজিবল অ্যাসেট ব্র্যান্ড নেম যদি আমরা যদি পারচেস করি আমাদের ক্যাশ টাকা চলে যাবে, সো কি হবে আই মাইনাস। পারচেস অফ অরিয়েন্ট গ্রুপ শেয়ার্স, আমরা যদি আদার কোম্পানির শেয়ার যদি পারচেস করি আমাদের ক্যাশ টাকা ডিক্রিজ হবে, সো আই মাইনাস। সেল অফ বেক্সিমকো কোম্পানিজ বন্ড, সেল অফ বেক্সিমকো কোম্পানিজ বন্ড, বেক্সিমকো কোম্পানি মানে আদার কোম্পানির বন্ড যদি আমরা সেল করে দিই আমাদের ক্যাশ টাকা ইনক্রিজ হবে, তাহলে কি হবে আই প্লাস। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি যেটা, সেটা হচ্ছে আমাদের, আমরা যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে ও প্লাস। সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, আমরা যদি লং টার্ম ইনভেস্টমেন্ট যদি সেল করি, সো এটা একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি, সেল করলে আমাদের টাকা আসবে আই প্লাস। লোন টু সালমান ফর 3 ইয়ার্স, আমরা যদি সালমানকে যদি 3 ইয়ার্সের জন্য লোন দিই সেটা একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাহলে আই মাইনাস, কারণ আমি লোন দিয়েছি মানে আমার ক্যাশ টাকা চলে যাবে, আই মাইনাস। সো এগুলো প্লাস মাইনাস করলেই আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে মাইনাসের ফিগারটা বড় হবে, প্লাসের ফিগারটা ছোট হবে, সো আউটফ্লো হবে। আউটফ্লো কত হবে 5,000।
আমরা এরপরে যে অ্যাক্টিভিটিস থেকে আমরা কোয়েশ্চেনটা সাজিয়েছি সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কী কী আসে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসে প্রথমে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড পেইড, নাম্বার 2 কোম্পানি যদি নিজের শেয়ার এবং নিজের বন্ড যদি সেল করে আর শেয়ারগুলো যদি সে আবার কিনে ফেলে, যেটাকে ট্রেজারি শেয়ার বলে, সেটা শেয়ারগুলো যদি সে আবার কিনে ফেলে এবং যদি বন্ড যেটা ইস্যু করেছে সেটা যদি পে করে দেয়, রিডেমশন করে দেয়, সেটা আসবে। আর কি আসবে? লং টার্ম লোন যদি নেয়, সে লং টার্ম লোন যদি পে করে, এগুলো আসবে। কয়টা জিনিস আসবে? 3টা। এই 3টা মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে বলেছে সেটা হচ্ছে ইনক্রিজ ইন নোট রিসিভেবল। নোট রিসিভেবল যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের ক্যাশ টাকা, নোট রিসিভেবল যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। যেহেতু সেটা অপারেটিং অ্যাক্টিভিটিস তাহলে সেটা কি হবে? মাইনাস হবে, কারণ এটা কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের সাথে নেগেটিভ রিলেশনশিপ। পারচেস অফ অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট যদি পারচেস করা হয় তাহলে আমাদের সেটা হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাহলে সেটা হবে আই মাইনাস। পারচেস অফ অফিস ইকুইপমেন্ট আই মাইনাস। ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট, ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট যদি করা হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তাহলে সেটা কি হবে? এফ মাইনাস, এফ মাইনাস। ওকে, সেটা হবে এফ মাইনাস। আচ্ছা, এরপর হচ্ছে রিসিভড ক্যাশ ডিভিডেন্ড, রিসিভড ক্যাশ ডিভিডেন্ড। সো আমরা যে ম্যাথটা করছি এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে। অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো কিসের মধ্যে আছে? ইনডিরেক্ট মেথডের মধ্যে আছে, কারণ এখানে ইনক্রিজ ইন নোট রিসিভেবল বলছে। সো ইনক্রিজ ইন নোট রিসিভেবল যেটা, সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে। সো এখানে যেটা আমরা ও মাইনাস লিখেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে। সো এখানে এটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে ও মাইনাস হবে। আর রিসিভড ক্যাশ ডিভিডেন্ড যেটা, এই রিসিভড ক্যাশ ডিভিডেন্ড মানে কি? ভিটাস কোম্পানি অ্যাস্কোয়ার কোম্পানির শেয়ার পারচেস করেছে, অ্যাস্কোয়ার কোম্পানি ভিটাস কোম্পানিকে ডিভিডেন্ড দিচ্ছে। সো ভিটাস অ্যাস্কোয়ার কোম্পানি থেকে ক্যাশ ডিভিডেন্ড রিসিভ করছে, ভিটাস অ্যাস্কোয়ার কোম্পানি থেকে ক্যাশ ডিভিডেন্ড রিসিভ করছে। খেয়াল করতে হবে এটা একটা ক্যাশ ট্রানজ্যাকশন। আর ক্যাশ ট্রানজ্যাকশনটা অপারেটিং অ্যাক্টিভিটিসের কোথায় আসে? ডিরেক্ট মেথডে আসে। তাহলে আমরা এই যে ক্যাশ ডিভিডেন্ড রিসিভ যেটা, সেটা অপারেটিং অ্যাক্টিভিটিসে কিসে আসবে? ডিরেক্ট মেথডে আসবে। ডিরেক্ট মেথডে সেটা কি হবে? সেটা প্লাস হবে ডিরেক্ট মেথডে। তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে আর এটা হচ্ছে ডিরেক্ট মেথডে। আচ্ছা, ইস্যুয়েন্স অফ স্টক ডিভিডেন্ড অর বোনাস শেয়ার। বোনাস শেয়ার যেটা, সেটা একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, যেটা নেট প্রফিটের সাথে রিলেটেড না। যেহেতু নেট প্রফিটের সাথে রিলেটেড না, এটা আসবে না। এই ট্রানজ্যাকশনটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না, এই ট্রানজ্যাকশনটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না। শেয়ার ইস্যু, তাহলে শেয়ার যদি আমরা ইস্যু করি, সো শেয়ার ইস্যুটা কোথায় আসবে? সেটা ফাইন্যান্সিংয়ে আসবে। সো ফাইন্যান্সিংয়ে সেটা কি হবে? প্লাস হবে, কারণ শেয়ার ইস্যু করলে আমরা কি পাবো? শেয়ার ইস্যু করলে আমরা টাকা পাবো, সো প্লাস হবে সেটা। ডিভেঞ্চার ইস্যু, ডিভেঞ্চার ইস্যু করলেও ফাইন্যান্সিংয়ে আসবে, সে প্লাস হবে। কেন প্লাস হবে? ডিভেঞ্চার যদি আমরা ইস্যু করি ক্যাশ টাকা আসবে, প্লাস হবে। লং টার্ম লোন রিসিভ, আমরা যদি লং টার্ম লোন যদি রিসিভ করি তখন আমাদের টাকা আসবে, টাকা আসবে বিধায় সেটা কি হবে? এফ প্লাস হবে। ওকে, সো 3,05,000, এখানে এফ প্লাস 3,05,000, সে 3,05,000 থেকে ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট 10,000 যদি আমরা মাইনাস করবো, আমাদের আনসার চলে আসবে 2,95,000। সো যেহেতু প্লাসের ফিগার বড়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ইনফ্লো। আমরা এরপরে খেয়াল করি, তারপরে কি বলছে? এরপর আমাদের বলছে হোয়াট ইজ দ্য নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমাদেরকে আবারও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কোয়েশ্চেন করেছে। সো আমরা দেখব প্রথমে এখানে বলা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড 20,000 টাকা। ক্যাশ ডিভিডেন্ড মানে আমরা কোম্পানি আমাদের শেয়ার হোল্ডারদেরকে ক্যাশ ডিভিডেন্ড পে করেছি, এটা বোঝাচ্ছে। আমরা কোম্পানি আমরা আমাদের শেয়ার হোল্ডারদেরকে ক্যাশ ডিভিডেন্ড পে করেছি। সো এটা কোথায় আসবে? সেটা আবার ফাইন্যান্সিংয়ে। ফাইন্যান্সিংয়ে সেটা কি হবে? মাইনাস হবে, কারণ টাকা চলে যাবে, মাইনাস হবে। শেয়ার সেল, আমরা যদি শেয়ার সেল করি আমাদের ফাইন্যান্সিংয়ে আসবে, প্লাস হবে, কারণ শেয়ার সেল করলে ক্যাশ টাকা আসবে, প্লাস হবে। ট্রেজারি শেয়ার পারচেস, ট্রেজারি শেয়ার মানে আমি যে শেয়ারগুলো সেল করেছি
আমার শেয়ার যদি আমি আবার কিনে ফেলি তখন সেটাকে বলা হয় ট্রেজারি শেয়ার। সো ট্রেজারি শেয়ার যদি পারচেস করা হয় আমাদের টাকা চলে যাবে, তাহলে কি হবে F মাইনাস। বন্ড রিপেমেন্ট, আমরা যে বন্ডটা ইস্যু করেছি সেটা আবার পেমেন্ট করে দিচ্ছি, টাকা পেমেন্ট করে দিচ্ছি, সো আমাদের ক্যাশ টাকা চলে যাবে, তাহলে F মাইনাস। পারচেস অফ ফার্নিচার, ফার্নিচার পারচেস করা এটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সো I মাইনাস। মর্গেজ লোন রিসিপ্ট, মর্গেজ লোন রিসিপ্ট যদি করি লং টার্ম লোন, সো সেটা আসবে ফাইন্যান্সিংয়ে প্লাস হবে, কারণ লোন রিসিভ করে মানে টাকা আসা প্লাস হবে। সো প্লাসের ফিগার এবং মাইনাসের ফিগার এগুলো যখন আমরা প্লাস মাইনাস করবো আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। এই ম্যাথের মধ্যে প্লাসের ফিগার বড়, মাইনাসের ফিগার ছোট, প্লাসের ফিগার থেকে মাইনাসের ফিগার বাদ দিলে ক্যাশ ইনফ্লো হবে, কারণ প্লাসের ফিগার বড়। আমরা এরপরের কোয়েশ্চেনটা খেয়াল করি, আমাদেরকে বলেছে যে হোয়াট ইজ দ্য নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, হোয়াট ইজ দ্য নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রথমে বলা হচ্ছে বন্ড রিডেমশন অফ 2000 টাকা ইন ক্যাশ। বন্ড রিডেমশন মানে আমরা বন্ডের টাকা পে করে দিয়েছি 2000 টাকা ইন ক্যাশ, সো এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মাইনাস হবে, টাকা হচ্ছে মাইনাস হবে। এরপরে আমাদেরকে বলেছে কনভার্সন অফ 6000 টাকা বন্ড ইন্টু কমন শেয়ার। সো আমাদের যেটা বন্ড ছিল সে বন্ডকে আমরা শেয়ারে কনভার্ট করেছি, ক্যাশ টাকা আসেও নাই ক্যাশ টাকা যায়ও নাই, এটা একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন। আর এই নন ক্যাশ ট্রানজ্যাকশনটা আমাদের ইনকাম স্টেটমেন্টটা আসে না, সেজন্য ক্যাশ ফ্লো তো আসবে না, সো এই ট্রানজ্যাকশনটা আসবে না, শুধু 2000 টাকা আমাদের কি হবে আউটফ্লো হবে। আমরা এরপরের কোয়েশ্চেনটা খেয়াল করি, 10 নাম্বার কোয়েশ্চেন, আমাদেরকে সেল অফ ল্যান্ড দিচ্ছে, ইস্যুয়েন্স অফ 20,000 টাকা বন্ড ফর পারচেজিং ল্যান্ড ওর্থ, ডিভিডেন্ড পেমেন্ট 10,000 টাকা, হোয়াট ইজ দ্য নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, সো আমরা প্রথমে খেয়াল করি সেটা হচ্ছে সেল অফ ল্যান্ড। আমরা জানি ল্যান্ড যখন সেল করা হয়, ল্যান্ড যখন সেল করা হবে সেটা আসবে কোথায়, ইনভেস্টিংয়ে। সো সেটা ইনভেস্টিংয়ে আসবে, ইনভেস্টিংয়ে সেটা কি হবে প্লাস হবে, ইনভেস্টিংয়ে সেটা প্লাস হবে। ইস্যুয়েন্স অফ 20,000 টাকা বন্ড ফর পারচেজিং ল্যান্ড ওর্থ 30,000 টাকা, ভালো করে খেয়াল করতে হবে। আমরা 30,000 টাকার ল্যান্ড কিনতে গিয়ে 20,000 টাকার বন্ড ইস্যু করেছি। সো ল্যান্ডের দাম কত, 30,000, 20,000 টাকা বন্ড দিয়েছি মানে বাকি 10,000 টাকা আমরা ক্যাশে দিয়েছি, এটা বুঝতে হবে, ক্যাশে দিয়েছি। তাহলে আমরা যে ক্যাশ টাকাটা পে করেছি, কী জন্য পে করেছি, ল্যান্ডের জন্য পে করেছি। কত টাকা পে করেছি, 10,000 টাকা। সো ওই 10,000 টাকা আমাদের কোথায় আসবে, ইনভেস্টিংয়ে কি হবে, মাইনাস হবে, কারণ ল্যান্ডটা কিনতে গিয়ে ক্যাশ টাকা যাচ্ছে। এই যে আমরা এখানে প্লাস মাইনাস লিখছি, এই প্লাসটা কি ক্যাশ প্লাস, মাইনাসটা কি ক্যাশ মাইনাস। সো ল্যান্ড কিনতে গিয়ে আমরা টোটাল 30,000 টাকা আমরা ক্যাশ দিই না, আমরা 10,000 টাকা ক্যাশ দিয়েছি, সো এটা I মাইনাস। সো 20,000 টাকাটা কিচ্ছু হবে না, কারণ 20,000 টাকা যেটা বন্ড ইস্যু করে ল্যান্ড নিয়েছি এটা হচ্ছে নন ক্যাশ ট্রানজ্যাকশন, যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইম্প্যাক্ট ফেলবে না, কারণ বন্ড ইস্যু করে যদি ল্যান্ড পারচেস করা হয় এটা ইনকাম স্টেটমেন্টে আসে না, এই নন ক্যাশ ট্রানজ্যাকশনটা ইনকাম স্টেটমেন্টে আসে না, তাহলে এটা ইয়াতেও আসবে না, কোথায় আসবে না, ক্যাশ ফ্লো স্টেটমেন্টও আসবে না। ডিভিডেন্ড পেমেন্ট, হ্যাঁ ডিভিডেন্ড পেমেন্টটা কোথায় আসে, ডিভিডেন্ড পেমেন্টটা হচ্ছে F মাইনাস। সো আমাদেরকে কোয়েশ্চেন করেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কত হবে, আমাদেরকে কোয়েশ্চেন করেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কত হবে। সো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস প্রথমে ছিল 50,000, সে 50,000 থেকে 10,000 টাকা মাইনাস, তাহলে আমাদের ইনফ্লো কত হবে, ইনফ্লো হবে 40,000, ইনফ্লো হচ্ছে 40,000। আর যেহেতু ফাইন্যান্সিং বলছে, ফাইন্যান্সিংয়ে কত হবে, ফাইন্যান্সিং হচ্ছে আউটফ্লো কত, আউটফ্লো হচ্ছে 10,000। এবার আমরা ডিরেক্ট মেথডে আমরা ম্যাথ করব। ডিরেক্ট মেথড আমরা জানি ডিরেক্ট মেথড মানে কি, ডিরেক্ট মেথড মানে হচ্ছে এখানে অনলি ক্যাশ ট্রানজ্যাকশনগুলো আসবে, নন ক্যাশ ট্রানজ্যাকশনগুলো আসবে না। ওকে, তাহলে আমরা খেয়াল করি, ফার্স্ট আমরা খেয়াল করব প্রথমে ক্যাশ রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে এটা কি হবে, এটা হবে ও প্লাস, অপারেটিং ও প্লাস। আমরা কিন্তু ডিরেক্ট মেথডে করছি, সবগুলো ডিরেক্টগুলোই আসবে। ইন্টারেস্ট ইনকাম রিসিভড, সো এটা ও প্লাস, কারণ টাকা পেয়েছি ও প্লাস।
ক্যাশ ডিভিডেন্ড রিসিপ্ট, হ্যাঁ ক্যাশ ডিভিডেন্ড রিসিপ্ট একটু আগে করেছিলাম। ক্যাশ ডিভিডেন্ড রিসিপ্ট মানে আমি একটা কোম্পানি, আমি আরেকটা কোম্পানিতে টাকা ইনভেস্টমেন্ট করেছি, সেখান থেকে আমাকে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, সো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে, সো এটা কোম্পানির একটা ক্যাশ ইনকাম ও প্লাস। এরপর হচ্ছে রেন্ট ইনকাম রিসিপ্ট, সো আমার একটা রেন্ট ইনকাম রিসিপ্ট করেছি ও প্লাস। ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্ট পেয়েবল, আমি যদি অ্যাকাউন্ট পেয়েবলকে যদি ক্যাশ পেমেন্ট করি ও মাইনাস। ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস। আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কয়টা জিনিস আসে, 4টা জিনিস আসে, যেটা আমরা আরেকটা ভিডিওতে বলেছি। একটা হচ্ছে ডেটরের কাছ থেকে আমরা কত টাকা রিসিভ করেছি, আদার ইনকাম থেকে কত টাকা রিসিভ করেছি, পেয়েবলকে কত টাকা পে করেছি, অপারেটিং এক্সপেন্স এবং নন অপারেটিং এক্সপেন্স হিসেবে কত টাকা পে করেছি, এই 4টা জিনিস এখানের মধ্যে আসবে। সো ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে সেটা কি হবে ও মাইনাস। ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স, সো ও মাইনাস। ইনকাম ট্যাক্স পেমেন্ট, এটা নন অপারেটিং এক্সপেন্স, ও মাইনাস। বাস প্লাস এগুলো প্লাস, মাইনাস এগুলো মাইনাস, প্লাস থেকে মাইনাস বাদ দিলেই ইনফ্লো হবে, যদি মাইনাস ফিগার বড় হয় তাহলে কি হবে আউটফ্লো হবে। ওকে, আমাদেরকে সেম, আমরা কিন্তু এখন ডিরেক্ট মেথড অঙ্ক ম্যাথ করছি। সো হোয়াট ইজ দ্য ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে ক্যাশ রিসিভ কত, বা ডেটরের কাছ থেকে ক্যাশ রিসিভ কত। ডেটরের কাছ থেকে ক্যাশ রিসিভ করলে আমাদের জানা আছে, আর সেটা হচ্ছে সেলসের সাথে ডেটরের ইনক্রিজ এবং ডিক্রিজ আমরা কাজ করব। সেলসের সাথে ডেটরের ইনক্রিজ এবং ডিক্রিজ আমরা কাজ করব। সো যদি সেখানের মধ্যে আমরা আসি, তাহলে প্রথমে সেলস, তাহলে সেলস যেটা, এটার সাথে আমরা প্লাস মাইনাস করবো, ডেটরে ইনক্রিজ এবং ডিক্রিজ। সো সেলস কিন্তু ক্রেডিট, তা আমরা আরেকটা ভিডিও ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে ডেবিট ডেবিট প্লাস, ক্রেডিট ক্রেডিট প্লাস, কিন্তু ডেবিট ক্রেডিট হয়ে গেলে মাইনাস। সো ইনক্রিজ ইন ইনভেন্টরি, এটা এখানে কোনো ফাংশন নাই। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। সো ডিক্রিজ হলে সেটা হচ্ছে, ডিক্রিজ হলে সেটা কি হবে, ডিক্রিজ হলে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয়, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে ক্রেডিট, সো এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, তাহলে সেটা আমরা কি করব প্লাস করব। সো 2,78,000 এর সাথে 10,000 প্লাস করলে 2,28,000। আমরা তারপরে কোয়েশ্চেন আসি, হোয়াট ইজ দ্য ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স, সাপ্লায়ার্স মানে ক্রেডিটর্স, ক্রেডিটর্সকে ক্যাশ পেমেন্ট করলে সেটা আমরা কীভাবে করব, সেটা হচ্ছে আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে ইনভেন্টরি এবং অ্যাকাউন্ট পেয়েবলের ইনক্রিজ এবং ডিক্রিজটা কাজ করব। আমি আবারও বলি, কস্ট অফ গুডস সোল্ডের সাথে ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস পেয়েবলের ইনক্রিজ এবং ডিক্রিজ আমরা কাজ করব। সো আমরা যখন এখানের মধ্যে আসব, তাহলে প্রথমে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সো কস্ট অফ গুডস সোল্ড যেটা, সেই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের জন্য কি ডেবিট, এক্সপেন্স ডেবিট। ডিক্রিজ ইন ইনভেন্টরি, ডিক্রিজ ইন ইনভেন্টরি, সো ডিক্রিজ যদি ইনভেন্টরি যদি ডিক্রিজ হয়, ইনভেন্টরি হচ্ছে, ইনভেন্টরি কি, ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তখন সেটা কি হয়, সেটা ক্রেডিট হয়, সেটা ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট, তখন এটাকে কী করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কোনো ফাংশন এখানে নাই। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবল, সো অ্যাকাউন্টস পেয়েবল যদি ডিক্রিজ হয়, অ্যাকাউন্টস পেয়েবল যদি ডিক্রিজ হয়, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ হলো ডেবিট, এটা কি ডেবিট, এটাও ডেবিট এটাও ডেবিট, ডেবিট ডেবিট, তাহলে সে কী করতে হবে প্লাস করতে হবে। ওকে, একদম সিম্পল। এরপর আমাদেরকে কোয়েশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস, হোয়াট ইজ দ্য ক্যাশ পেমেন্ট অফ অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা, সো আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স যেটা, সে টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 1 লাখ টাকা। এটার সাথে আমরা কি করব, যদি এখানের মধ্যে যদি কোনো নন ক্যাশ ট্রানজ্যাকশন থাকে সেটা মাইনাস করতে হবে, কারণ আমরা ক্যালকুলেশন করছি অপারেটিং এক্সপেন্স বাবদ কত টাকা ক্যাশ পেমেন্ট করেছি। সো এখানে যদি কোনো নন ক্যাশ থাকে সেটা মাইনাস করতে হবে, কারণ আমি বের করতেছি ক্যাশ কত পেমেন্ট করছি, ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। সো ডেপ্রিসিয়েশন কিন্তু আমরা ক্যাশ টাকা পে করি না, এটার সাথে ইনক্লুডেড আছে, এই জন্য কী করতে হবে মাইনাস করতে হবে। আর এটা হচ্ছে ডেবিট। হ্যাঁ, আচ্ছা এরপর থেকে দেখি প্রিপেড ইন্স্যুরেন্স রিডাকশন। প্রিপেড ইন্স্যুরেন্স যেটা আসে, প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের জন্য কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি রিডাকশন হয় তাহলে সেটা কি হয় ক্রেডিট, ওইটা ডেবিট এটা ক্রেডিট, তাহলে কি করতে হবে মাইনাস। রিডাকশন ইন অ্যাক্রুড ওয়েজেস, সো অ্যাক্রুড ওয়েজেস হচ্ছে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি যদি রিডিউস হয়, কারেন্ট লাইবিলিটি রিডিউস হলে ডেবিট,
কারেন্ট লায়াবিলিটি যদি রিডিউস হয় সেটা কি ডেবিট, এটাও ডেবিট এটাও ডেবিট, তাহলে কি করতে হবে প্লাস করতে হবে। ঠিক আছে, আমরা এরপর ক্লোজিং ব্যালেন্স যেটা, সেই ক্লোজিং ব্যালেন্সটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। প্রথমে আমাদেরকে বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে 1 লাখ, এই 1 লাখের সাথে প্লাস মাইনাস করতে হবে। বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে 1 লাখ। নেট ক্যাশ আউটফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ আউটফ্লো বলছে। ওকে, অপারেটিং অ্যাক্টিভিটিস আছে নেট ক্যাশ আউটফ্লো, তো আউটফ্লো মানে কি হবে মাইনাস। নেট ক্যাশ ইনফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনফ্লো হলে কি হবে প্লাস। নেট ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, নেট ইনফ্লো মানে কি হবে প্লাস। তাহলে আমরা কি পেয়ে যাব ফাইনাল ক্যাশ ব্যালেন্স বা ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা পেয়ে যাব। আমরা এরপরে আসি, আমাদেরকে আবারও প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, হোয়াট ইজ দ্য ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। সো আমাদেরকে বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, আমাদেরকে বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। ওকে, বিগিনিং ক্যাশ ব্যালেন্স কত দেওয়া আছে, বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 7 লাখ, বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে কত 7 লাখ দেওয়া আছে। সো এটার সাথে আমরা কাজ করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখাই যাচ্ছে আমাদের নেট প্রফিট দেওয়া আছে, যদি নেট প্রফিট যেহেতু দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একটা ইনডিরেক্ট মেথড, অপারেটিং অ্যাক্টিভিটিসের ইনডিরেক্ট মেথড। সো এটা হবে আমার জন্য ও প্লাস, ও প্লাস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখান থেকে আসি, কারণ নেট প্রফিটের সাথেই তো বাকি কাজগুলো হবে। হ্যাঁ, তাহলে প্রথমে নেট প্রফিট, তাহলে এখানে বলছে কারেন্ট অ্যাসেট রিডাকশন, কারেন্ট অ্যাসেটের সাথে নেট ক্যাশের কোন ধরনের রিলেশন, কারেন্ট অ্যাসেটের সাথে ক্যাশের রিলেশন হচ্ছে নেগেটিভ। সো কারেন্ট অ্যাসেট রিডাকশন হয়েছে মানে আমার ক্যাশ টাকা কি হবে, ক্যাশ টাকা ইনক্রিজ হবে, অপারেটিং এর মধ্যে ক্যাশ টাকা ইনক্রিজ হবে। ইনক্রিজিং কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিসের সাথে পজিটিভ রিলেশনশিপ। সো যেহেতু ইনক্রিজ বলছে তাহলে কি হবে প্লাস হবে। অ্যামোর্টাইজেশন অফ লিজড অ্যাসেট, লিস্ট আছে অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন আগে আমরা নেট প্রফিটটাকে মাইনাস করছিলাম, তাহলে এখন নেট প্রফিটের সাথে কি করতে হবে প্লাস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্স, অ্যামোর্টাইজেশন আগে আমরা নেট প্রফিটটাকে মাইনাস করছিলাম, এখন সেটা নেট প্রফিটের সাথে কি করতে হবে প্লাস করতে হবে। গেইন ফ্রম সেল ফার্নিচার, ফার্নিচারে যেটা গেইন সেল করে যেটা গেইন হয়েছে সেটা আগে নেট প্রফিটের সাথে প্লাস করছিলাম, এখন সেটা কি করতে হবে মাইনাস করতে হবে। আগে প্লাস করেছি এখন মাইনাস করতে হবে। গিভিং মানি ফর লং টার্ম ইনভেস্টমেন্ট, সো আমরা যে লং টার্ম ইনভেস্টমেন্টটাই আসবে। সো গিভিং মানি আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করেছি, সো আই মাইনাস। পারচেস ল্যান্ড, ল্যান্ড যদি পারচেস করা হয় সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আই মাইনাস। সেল অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টে সেল করে টাকা আসবে তাহলে কি হবে আই প্লাস। পারচেস ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড যদি আমরা পারচেস করি, ট্রেজারি বন্ড যদি পারচেস করা হয় আমার টাকা চলে যাবে, এটা ফাইন্যান্সিং, এফ মাইনাস। ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট, হ্যাঁ ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট। সো ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট যেটা, ক্যাশ ডিভিডেন্ড পেমেন্টটা কোথায় আসে, ক্যাশ ডিভিডেন্ড পেমেন্টটা ফাইন্যান্সিংয়ের মধ্যে আসে। ক্যাশ ডিভিডেন্ড পেমেন্টটা কোথায় আসে ফাইন্যান্সিংয়ের মধ্যে আসে, তাহলে ফাইন্যান্সিং যেহেতু আসে তাহলে কী হবে এফ মাইনাস, এফ মাইনাস। এরপর হচ্ছে এখানে একটু করে এটা ট্রেজারি বন্ড যেটা, সে ট্রেজারি বন্ড যেটা সেটা আসবে ইনভেস্টিংয়ে। ট্রেজারি বন্ড কি, যেটা সরকারি বন্ড পারচেস করা হয় সেটা ইনভেস্টিং, সেটা হচ্ছে ইনভেস্টিং। হ্যাঁ, ট্রেজারি বন্ড যেটা সেটা হচ্ছে ইনভেস্টিং। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে ইনভেস্টিং। ট্রেজারি বন্ড যদি পারচেস করি আই মাইনাস। এবার ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক মানে আমি যে শেয়ারটা সেল করেছি সেই শেয়ারটাতে আমি আবার পারচেস করি, সেটা আসবে ফাইন্যান্সিংয়ে। সো সেটা আসবে ফাইন্যান্সিংয়ে, তাহলে ফাইন্যান্সিংয়ে সেটা কী হবে মাইনাস পারচেস অফ ট্রেজারি স্টক। সো প্লাস এবং মাইনাস, প্লাস এগুলো আলাদা মাইনাস এগুলো আলাদা, প্লাস এগুলো আলাদা মাইনাস এগুলো আলাদা করলে প্লাস এবং মাইনাস ক্যালকুলেশন করলে আমাদের ক্লোজিং ব্যালেন্স যেটা সেটা কত হবে 9,95,000। এটার সাথে প্লাসগুলো প্লাস করবো, মাইনাসগুলো মাইনাস করলে আনসার কত আসবে 9,65,000। এটা কখনো নেগেটিভ ফিগার হবে না, কারণ ক্যাশ কখনো নেগেটিভ ফিগার হয় না। হ্যাঁ, ক্যাশ সবসময় পজিটিভ ফিগারে হয়, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বলছে সবসময় পজিটিভ ফিগারই হবে। আমরা এরপরে খেয়াল করি, আমাদেরকে আবারও বলেছে হোয়াট ইজ দ্য ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, হোয়াট ইজ দ্য ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আমাদেরকে প্রশ্ন করেছে। বন্ড রিডেমশন, সো আমাদের যেটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স সেটা আমরা কাজ করবো কিসের সাথে, বিগিনিং ক্যাশ ব্যালেন্সের সাথে। বিগিনিং ক্যাশ ব্যালেন্সের সাথে আমরা প্লাস মাইনাস করবো। হ্যাঁ, বিগিনিং ক্যাশ ব্যালেন্সের সাথে আমরা
প্লাস মাইনাস করব। সো প্রথমে আমাদেরকে বলা হচ্ছে বন্ড রিডেমশন। বন্ডের রিডেমশন করা হয়, বন্ডের টাকা পে করে দিচ্ছে, সো আমাদের টাকা চলে যাবে, তাহলে সেটা হবে এফ মাইনাস অ্যামোর্টাইজেশন অফ লিস্ট অ্যাসেট। অ্যামোর্টাইজেশন অফ লিস্ট অ্যাসেট যেটা, সেটা হচ্ছে নেট প্রফিট থেকে আগে আমরা মাইনাস করেছিলাম, এখন নেট প্রফিটের সাথে প্লাস করতে হবে, তাহলে কি হবে ও প্লাস। পারচেস অফ এসিআই কোম্পানিজ বন্ড, এসিআই কোম্পানির বন্ড পারচেস করা মানে সেটা ইনভেস্টিং, তাহলে সেটা কি হবে আই মাইনাস, কারণ টাকা চলে যাবে আই মাইনাস। ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট, ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট যদি করা হয় সেটা হবে ফাইন্যান্সিংয়ে, তাহলে সেটা কি হবে এফ মাইনাস। স্যালারি পেমেন্ট, হ্যাঁ স্যালারি পেমেন্ট, স্যালারি নেট প্রফিট, নেট প্রফিটের সেটা হচ্ছে অপারেটিং, তাহলে সেটা হবে ও প্লাস। তো এটা আমাদের ক্ষেত্রে একটি ইনডিরেক্ট মেথড, কারণ এখানে নেট প্রফিট দেওয়া আছে, এটা ইনডিরেক্ট মেথড। এখানে স্যালারি পেমেন্ট দেওয়া আছে, স্যালারি পেমেন্ট। সো যে স্যালারি পেমেন্টটা দেওয়া আছে আমরা জানি ক্যাশ ট্রানজ্যাকশন যেগুলো, ক্যাশ ট্রানজ্যাকশন যেগুলো নেট প্রফিটের সাথে রিলেটেড, সে ক্যাশ ট্রানজ্যাকশনগুলো ইনডিরেক্টে আসে না, কোথায় আসে ডিরেক্টে। তাহলে এখানে যেটা ক্যাশ পেমেন্ট বলা হচ্ছে এটা হচ্ছে একটা কোন মেথডে, এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে অপারেটিং অ্যাক্টিভিটিস ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে আমাদের কোন মেথডে, ডিরেক্ট মেথডে। সো আমরা এখানে যে মেথডটা দেওয়া আছে সেটা কোন মেথড, সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। তা আমরা আগেও বলেছিলাম ইনডিরেক্ট মেথডে নন ক্যাশগুলো আসে, ডিরেক্ট মেথডে ক্যাশগুলো আসে। সো আমরা ইনডিরেক্ট মেথড করছি, সো এটা এখানের মধ্যে আসবে না, এটা এখানের মধ্যে আসবে না, কারণ এটা ডিরেক্ট মেথডে, সেজন্য স্যালারি পেমেন্টটা এখানের মধ্যে আসবে না। কনসলিডেটেড কম্বিনেশন যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করি। আমাদেরকে নেট ক্যাশ চেঞ্জ বের করতে বলছে, নেট ক্যাশ চেঞ্জ মানে কদ্দূর চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটে অ্যাক্টিভিটিসের কম্বিনেশনে চেঞ্জ কদ্দূর হচ্ছে। আচ্ছা, বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা তাহলে আমাদের লাগবে না, আমরা বাকিগুলো খেয়াল করব। প্রথমে এখানে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ফ্লো বলছে, ইনফ্লো বলা নেই, আউটফ্লো বলা নেই, এক্ষেত্রে সেটাকে ইনফ্লো ধরতে হবে, নেট ক্যাশ ইনফ্লো ধরতে হবে, তাহলে ইনফ্লো মানে প্লাস, এটা হচ্ছে প্লাস। হ্যাঁ আচ্ছা, পারচেস অফ ইকুইপমেন্ট অন ক্রেডিট, আমরা জানি ক্রেডিটে যদি কোনো ইকুইপমেন্ট যদি পারচেস করি সেটা এখানে আসবে না, সেটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, যেটা ইনকাম স্টেটমেন্টে আসে না তাহলে ক্যাশ ফ্লোতেও আসবে না, যেটা ইনকাম স্টেটমেন্টে আসে না, যে নন ক্যাশ ট্রানজ্যাকশন ইনকাম স্টেটমেন্টে আসে না সেটা ক্যাশ ফ্লোতে আসে না, তাহলে এটা নন ক্যাশ ট্রানজ্যাকশন ইনকাম স্টেটমেন্টে আসে না, তাহলে ক্যাশ ফ্লোতে আসবে না। শেয়ার ইস্যুয়েন্স, শেয়ার যদি ইস্যু করা হয়, শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে এটা ও প্লাস। শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের এফ, তাহলে এফ প্লাস। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটা এখানে আসবে না, কেন ডেপ্রিসিয়েশন আসবে না, কারণ ডেপ্রিসিয়েশনটা প্লাস মাইনাস করেই তো আমি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লোটা পেয়েছি, ডেপ্রিসিয়েশনগুলো নেট প্রফিটের সাথে প্লাস মাইনাস করেই পাওয়া গেছে, তো এটা অলরেডি ক্যালকুলেটেড হয়ে গিয়েছে, তাহলে এটাও আসবে না, এটাও আসবে না। সো এখানে প্লাস 50,000 50,000, ওখানে প্লাস 50,000, তো 50 প্লাস করলে কত হবে 1 লাখ টাকা। সো ইনক্রেস দুটোই প্লাস যেহেতু তাহলে সেটা ইনক্রেস হবে, ইনক্রেস কত, ইনক্রেস 1 লাখ টাকা। এরপর আমাদেরকে লাস্টে যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে কি কোয়েশ্চেন করেছে, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ সিগনিফিক্যান্ট নন ক্যাশ ট্রানজ্যাকশন অর দাস ট্রানজ্যাকশন দাস আর নট ইনক্লুডেড ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসে না এই জাতীয় ট্রানজ্যাকশনগুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে আমরা একটু দেখি। A bond worth 10,000 টাকা was converted into common shares. So 10,000 টাকার বন্ডকে 10,000 টাকার বন্ডকে কমন শেয়ারে কনভার্ট করেছে, বন্ডকে কমন শেয়ারে কনভার্ট করেছে, বন্ড থেকে কমন শেয়ারে কনভার্ট, এটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, এবং এটা ইনকাম স্টেটমেন্টও আসে না, সো ক্যাশ ফ্লো তো আসবে না। স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড, হ্যাঁ স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার যেটা, সেটাও কিন্তু একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, এবং এটা ইনকাম স্টেটমেন্টে আসে না, ক্যাশ ফ্লো তো আসবে না। রিসিপ্ট শেয়ার ডিভিডেন্ড, রিসিপ্ট শেয়ার ডিভিডেন্ড যেটা, এটা একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, কিন্তু এটা ইনকাম স্টেটমেন্টে আসে, এটা ইনকাম স্টেটমেন্টে আসে, আদার ইনকামে আসে, সো এটা নন ক্যাশ, ভালো করে খেয়াল করতে হবে।
ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোন নন ক্যাশগুলো আসবে না, যে নন ক্যাশ ট্রানজ্যাকশনগুলো ইনকাম স্টেটমেন্টে আসে না। রিসিপ্ট অফ শেয়ার ডিভিডেন্ড যেটা, সেটা হচ্ছে কোম্পানির একটা ইনকাম, নন ক্যাশ ইনকাম, যেটা আদার ইনকাম হিসেবে ইনকাম স্টেটমেন্টে আসে, তাহলে সেটা ক্যাশ ফ্লোতে আসবে, তাহলে এটা আমরা কনসিডার করব না। অ্যামোর্টাইজেশন অফ লিজ অ্যাসেট, অ্যামোর্টাইজেশন যেটা, সেটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, সেটা ইনকাম স্টেটমেন্টে আসে, তাহলে সেটা ক্যাশ ফ্লোতেও আসবে। পারচেস অফ অফিস ফার্নিচার, হ্যাঁ, পারচেস অফ অফিস ফার্নিচার যেটা, সেটা তো একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেটা ক্যাশ ট্রানজ্যাকশন। ওকে, ও এরপর কি বলছে, পারচেস অফ ফার্নিচার ওর 1 লাখ টাকা বাই শেয়ার ইস্যুয়েন্স, আমরা শেয়ার ইস্যু করে আমরা কি করেছি, ফার্নিচার পারচেস করেছি। সো শেয়ার ইস্যু করেছি, ফার্নিচার পারচেস করা হয়, শেয়ার দিলাম, ফার্নিচার নিলাম, ক্যাশ টাকা যাইও না, ক্যাশ টাকা আসেও নাই, নন ক্যাশ ট্রানজ্যাকশন। নন ক্যাশ ট্রানজ্যাকশনটা ইনকাম স্টেটমেন্টে এটা আসে না, তাহলে ক্যাশ ফ্লো তো আসবে না। পারচেস ফার্নিচার ওর 50,000 টাকা বা ইস্যুইং চেক, ইস্যুইং চেক না, সেটা ক্যাশ ট্রানজ্যাকশন, সেখানে 1,20,000, 30, 1,30,000 বের করতে বলছে, কোনগুলো আসবে না, কোনগুলো ক্যাশ ফ্লোতে আসবে না, এই 3টা আইটেম ক্যাশ ফ্লোতে আসবে না। ওকে, আমাদেরকে এরপরে যে প্রশ্নটা করেছে সেটা আমরা খেয়াল করে আবারও সেম প্রশ্ন করেছে যে কোন নন ক্যাশ ট্রানজ্যাকশনগুলো ক্যাশ ফ্লোতে আসবে না। সিগনিফিক্যান্ট নন ক্যাশ ট্রানজ্যাকশন, সিগনিফিক্যান্ট নন ক্যাশ ট্রানজ্যাকশন মানে যে ক্যাশ ট্রানজ্যাকশনগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসে না, যে নন ক্যাশ ট্রানজ্যাকশনগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসে না। মেশিনারি পারচেস ওর 50,000 টাকা বাই এক্সচেঞ্জিং ফার্নিচার, আমার কাছে ফার্নিচার ছিল, আমি ফার্নিচার দিয়ে তোমার কাছ থেকে মেশিন নিয়েছি, সো ফার্নিচার গেল, মেশিন আসলো, নন ক্যাশ ট্রানজ্যাকশন, এটা ইনকাম স্টেটমেন্টে আসে না, তাহলে ক্যাশ ফ্লো তো আসবে না, এটা ক্যাশ ফ্লোতে আসবে না। এরপরে হচ্ছে লস অফ সেল ফিক্সড অ্যাসেট, লস অফ সেল ফিক্সড অ্যাসেট যেটা, সেটাও নন ক্যাশ ট্রানজ্যাকশন, বাট সেটা ইনকাম স্টেটমেন্টে আসে, তাহলে ক্যাশ ফ্লো তো আসবে। অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট পেড যেটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, যেটা ইনকাম স্টেটমেন্টে আসে, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও আসবে। ডিসকাউন্ট অফ ডিভেঞ্চার যেটা, এটাও নন ক্যাশ ট্রানজ্যাকশন, ডিসকাউন্ট অফ ডিভেঞ্চার যেটা, বন্ড ডিসকাউন্ট যেটা, সেটা একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, ইনকাম স্টেটমেন্টে আসে না, তাহলে ক্যাশ ফ্লো তো আসবে না। ল্যাপটপ পারচেস বাই ইস্যুইং বন্ড, ল্যাপটপ পারচেস বাই ইস্যুইং বন্ড, আমি ল্যাপটপ পারচেস করছি বন্ড ইস্যু করে, সো বন্ড দিলাম, ল্যাপটপ নিলাম, এটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, ইনকাম স্টেটমেন্টে আসে না, তাহলে ক্যাশ ফ্লো তো আসবে না। ব্যাড ডেট নন ক্যাশ ট্রানজ্যাকশন, ইনকাম স্টেটমেন্টে আসে, তাহলে ক্যাশ ফ্লো তো আসবে। ইনক্রিজ ইন ডেটর্স এটা অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা ক্যাশ ফ্লোতে আসবে। ইকুইটি শেয়ার ইস্যু করছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সো টোটাল টাকাটা প্লাস করলে কত হবে, 80,000 টাকা। আশা করি ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ম্যাথের মধ্যে কোনো সমস্যা থাকবে না। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।